যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে টেরিস্টেরিয়াল ম্যাগনেটিজম। তার মানে পৃথিবীটা ম্যাগনেটের মতো বিহেভ করে ডিউ টু কিছু ইনসাইড দা আর্থ মেকানিজমের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে আছে, যার ফলে কোনো ম্যাগনেটকে যদি আমরা প্লেস করি আর্থে, তাহলে ওটা কিন্তু ওই আর্থের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে। তো নানা রকম কম্পাস যদি নেই মনে করো, কম্পাসের ডিফ্লেকশন হয়, ওই ব্যাপারগুলো নিয়ে যে ডিসকাশন, এটা এই টপিকটার মধ্যে আমরা দেখবো। ফার্স্ট অফ অল, কতগুলো ডেফিনেশনস আছে, সেই ডেফিনেশনস গুলো তোমাদেরকে দেখতে হবে। যেমন এক নাম্বার হচ্ছে গিয়ে জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস। জিওগ্রাফিক্যাল অ্যাক্সিসটা কি? এটা হচ্ছে যে আর্থ যে আছে, আর্থের তো পোলস আছে, সেই পোলস গুলোকে কানেক্ট করে যদি একটা স্ট্রেট লাইন আমরা ড্র করি, এটাই হচ্ছে কি জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস। ইজ অলসো নোন অ্যাজ পোলার অ্যাক্সিস। যে অ্যাক্সিসটাতে অ্যাকচুয়ালি আর্থ রোটেট করে with respect to which axis, that axis is known as the geographical axis. এবার হচ্ছে জিওগ্রাফিক মেরিডিয়ান। কোনো একটা জায়গায় at any place, geographical meridian is the vertical plane passing through the geographical north and the south pole of the earth. Suppose earth, north pole and south pole, যেখানে আমি দাঁড়াবো, মনে করো আমি যে রাইট নাও যে পজিশনটায় তোমরা আছো সবাই, সেই পজিশনের রেসপেক্টে মনে করো এখানটায় আমি আছি, তাহলে নর্থ পোল সাউথ পোল জয়েন করে এটার সাথে ভার্টিক্যাল যে একটা প্লেন তৈরি হয় পারপেন্ডিকুলার, সেটা হলো জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। তাহলে এই দেখো এই প্লেনটা এখানটা যে আছে, মনে করো এই সাইড ভিউ যদি নেই, তাহলে তার রেসপেক্টে মনে করো এরকম একটা প্লেন হচ্ছে জিওগ্রাফিক মেরিডিয়ান। কিন্তু কেউ যদি এরকম জায়গা তার রেসপেক্টে কিন্তু সেই প্লেনটা আলাদা হয়ে যাবে। তাদের মধ্যে এই দুটো প্লেনের মধ্যে কিন্তু একটা ইনক্লাইনেশন অ্যাঙ্গেল টাইপের থাকে, সেম প্লেন হচ্ছে না প্রত্যেকটা জায়গায়। ডিপেন্ডিং অন দ্য পজিশনস অফ দ্য কি বলবো অবজারভার, এই জিওগ্রাফিক মেরিডিয়ানটা কিন্তু চেঞ্জ হয়, প্লেসের উপর ডিপেন্ড করে। ডিফারেন্ট প্লেসে জিওগ্রাফিক মেরিডিয়ানটা ডিফারেন্ট হয়ে যায়। আমাদের যা পজিশন আছে সেই পজিশনের রেসপেক্টে নর্থ পোল সাউথ পোল আর আমার নিজের পজিশন, এই তিনটা মিলে যে প্লেন তৈরি হবে পারপেন্ডিকুলার টু দা আর্থ সারফেস, দ্যাট ইজ নোন অ্যাজ দা জিওগ্রাফিক মেরিডিয়ান। আর যে জিওগ্রাফিক ইকুয়েটর is the great circle on the surface of the earth in a plane perpendicular to the geographic axis. All the points on the geographic equator are at equal distance from the geographic poles. জানো তোমরা এই সমস্ত জিওগ্রাফিতে নিশ্চয়ই ডিসকাস করা হয়েছে। এই যে এটা নর্থ পোল এন্ড সাউথ পোল থেকে এই যে সার্কেলটা ড্র করলাম, দ্যাট ইজ দ্য জিওগ্রাফিক ইকুয়েটর। Magnetic axis. Magnetic axis is a straight line passing through the magnetic poles of the earth. It is inclined to the geographic axis nearly at an angle 17 degree. তার মানে কিরকম ঘটনাটা, এটা মনে করো নর্থ পোল, এটা মনে করো সাউথ আর্থের, কিন্তু ম্যাগনেটিক পোলস গুলো একটু ইনক্লাইন করে থাকে এই নরমাল এটার সাথে। আমাদের জিওগ্রাফিক যে অ্যাক্সিস আছে তার সাথে সাথে ম্যাগনেটিক অ্যাক্সিসটা কিন্তু সামান্য অ্যাঙ্গেল করে থাকে, and that angle is 17, মনে রাখতে হবে। সিমিলারলি জিওগ্রাফিক মেরিডিয়ানটা যেরকম ছিল, ভার্টিক্যাল প্লেন নর্থ আর সাউথ পোল কে জয়েন করার পরে যে পারপেন্ডিকুলার প্লেনটা আমরা কনসিডার করতে পারি দ্য সারফেস অফ দ্য আর্থ,
that was known as the geographical equator. Similarly, ম্যাগনেটিক পোল গুলো এবং আমার পজিশন যে যেখানে থাকবে ডিপেন্ডিং অন দ্যাট পজিশন, যে সারফেসটা আমরা পাবো, ভার্টিক্যাল প্লেনটা আমরা পাবো পাসিং থ্রু দ্য ম্যাগনেটিক নর্থ এন্ড সাউথ পোলস অফ দ্য আর্থ, দ্যাট ইজ নোন অ্যাজ ম্যাগনেটিক মেরিডিয়ান। এই যে ডেফিনেশনস গুলো, এই টার্ম গুলো, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সিমিলারলি জিওগ্রাফিক ইকুয়েটরের মতই ম্যাগনেটিক ইকুয়েটরও থাকবে। আর্থ, আর্থের নর্থ পোল সাউথ পোল, দিস ইজ দ্য অ্যাক্সিস, আর এটা ছিল জিওগ্রাফিক ইকুয়েটর। সিমিলারলি এটা যদি ম্যাগনেটিক অ্যাক্সিস হয় তাহলে পরে ম্যাগনেটিক ইকুয়েটরটা হবে ওই এর সাথে পারপেন্ডিকুলার। দিস ইজ দ্য ম্যাগনেটিক equator. Is a great circle on the surface of the earth in a plane perpendicular to the magnetic axis. All the points on the magnetic equator are equal distances from the magnet. Next, declination. What is that? Declination. Magnetic meridian কোনো একটা পজিশন, আমরা জানি যে এই ম্যাগনেটিক মেরিডিয়ান, জিওগ্রাফিক মেরিডিয়ান এগুলো কিন্তু পজিশনের উপর ডিপেন্ড করে। আমি এক জায়গায় থাকলে পরে ওই মেরিডিয়ানটা যা হবে, পজিশন চেঞ্জ হয়ে গেলে বা পাশাপাশি দুজন দাঁড়িয়ে আছে, দুজনের রেসপেক্টে কিন্তু প্লেন গুলো আলাদা, সামান্য হলে পরে অলমোস্ট প্যারালাল বাট একটু হলেও আলাদা। তো এই মেরিডিয়ান গুলো যে অ্যাঙ্গেল করে, ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিওগ্রাফিক মেরিডিয়ান, that angle is known as the angle of declination. The angle between the magnetic meridian and the geographic meridian at a place is declination at the place. It varies from place to place, different position, different. এবার একটা যদি আমরা ম্যাপ ড্র করতে হয়, এই ম্যাপে ডিফারেন্ট পজিশন, কিন্তু সেই পজিশন গুলো যাদের মধ্যে তোমার এই ডিক্লাইনেশনটা সেম, এরকম যদি ড্র করতে পারি, আর্থের মনে করো দিস ইজ আর্থ, এখানে কোনো একটা পজিশনে যা ডিক্লাইনেশন, আরেকটা পজিশনে যদি সেম ডিক্লাইনেশন হয়, এখানে মনে করো ডিক্লাইনেশন সেম, তাহলে পরে এই দুটো পয়েন্টকে আমরা বলবো যে, বা এগুলোকে দিয়ে যদি আমরা একটা লাইন ড্র করতে পারি, কোনো রকম লাইন যদি মনে করো এই পজিশন গুলোতে দেখা যায় the same declination. These kinds of lines drawn on the map are known as the isogonic line. আর যে সমস্ত প্লেসে এই দুটোর মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকে না, ডিক্লাইনেশন is zero, those planes connected and line drawn connecting them are known as the agonic line. Now the dip or an inclination, angle of dip বলে এটা। What is that? আমি যদি একটা ম্যাগনেটকে রাখি, সেই ম্যাগনেটটা কিন্তু আমার যে প্লেন আছে, কি বলবো, হরাইজন্টাল প্লেন, ওটা কিন্তু একদম হরাইজন্টাল থাকবে না, কিছুটা এরকম ইনক্লাইন্ড হয়ে থাকতে পারে, ঠিক আছে? এরকম হতে পারে, অপোজিট টাইপও হতে পারে, যাই হোক না কেন ও একদম হরাইজন্টাল থাকলো না, কিছুটা ইনক্লাইন্ড হয়ে গেল নিচের দিকে, তো দ্যাট অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ ডিপ অর দ্য ইনক্লাইনেশন। তাহলে দুটো টার্ম এখানটা দেখলাম আমরা, এটা হচ্ছে ডিক্লাইনেশন which is denoted by theta, আর এটা হচ্ছে ইনক্লাইনেশন which is denoted by ডেল্টা। তার মানে কি, একটা ম্যাগনেটকে যখন রাখবো, এটা মনে করো জিওগ্রাফিক মেরিডিয়ান, তার মানে নর্থ সাউথ এরকম আছে, এবার ম্যাগনেটিক মেরিডিয়ানটা একটু ইনক্লাইন্ড হয়ে আছে, বা ঠিক আছে মনে করো এরকম আছে, এটা হলো ম্যাগনেটিক নর্থ, নর্থ অফ দ্য ম্যাগনেট। তাহলে পরে এটা কিন্তু তার মানে হরাইজন্টাল লাইন, এটাও হরাইজন্টাল, এটাও হরাইজন্টাল, জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে 3D ভিউ, ঠিক আছে? মানে দুটো বই যদি তুমি আর কি, তোমার সামনে যদি কোনো বই থাকে, বইটাকে খুলে নাও এরকম ভাবে এবং ডেস্কটার উপরে যদি প্লেস করো, তাহলে দেখবে দুটো টপ যে লাইন দুটো আছে, সেই বোথ অফ দ্য লাইনস আর হরাইজন্টাল উইথ রেসপেক্ট টু দ্য আর্থ। এই হরাইজন্টাল লাইন দুটোর মধ্যে একটাকে আমরা ধরতে পারি হচ্ছে ওই corresponds to geographic meridian, another is corresponds to the magnetic meridian. তো এই যে ম্যাগনেটিক মেরিডিয়ানটা আমি ড্র করলাম এখানে, এটাও কিন্তু আমার হরাইজন্টাল ডিরেকশনে আছে। এবার যখন আমি কোনো একটা কম্পাসকে প্লেস করব,
কম্পাসটা কিন্তু এইভাবে থাকবে না, ও একটুখানি হলে পরে নিচের দিকে থাকতে পারে, প্যারালাল হতে পারে, এরকম অ্যাঙ্গেল গুলো থাকতে পারে, এই অ্যাঙ্গেল ডেল্টা জিরো হতে পারে, নন জিরো ভ্যালু থাকে। দ্যাট মিনস আমি একটা কম্পাস বা ম্যাগনেট যেটা কি মুভেবল, মুভ করতে পারে যদি, তবে এখন আমি একটা হার্ড কোনো একটা হেভি ম্যাগনেটকে প্লেস করলাম একদম সারফেসের উপর, আর্থের উপর, তাহলে সেটা তো আর ইনক্লাইন হতে পারবে না। কিন্তু যদি আমি কোনো একটা রোপ দিয়ে সেন্টার অফ দ্য ম্যাগনেটের মধ্যে দিয়ে ঝুলিয়ে দিই, তখন দেখতে এরকম ইনক্লাইন হয়ে থাকে, এবং দ্যাট অ্যাঙ্গেল মেকিং উইথ দ্য হরাইজন্টাল ইজ নোন এজ দ্য অ্যাঙ্গেল অফ টিপ or inclination angle, that is theta. এটা একটু ভালো করে লক্ষ্য করো, পিএইচ বলে যেটা আমরা ড্র করলাম, সেটা হচ্ছে তার মানে কি, আমার এখানে ম্যাগনেটটা যেহেতু বেন্ড হয়েছে, দেখো ভালো করে, আবার প্রথম থেকে একটুখানি বলি, দিস ইজ দ্য জিওগ্রাফিক মেরিডিয়ান, তারপরে আসলে হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান, এই দুটো যে অ্যাঙ্গেল করে দ্যাট অ্যাঙ্গেল ইজ নোন এজ দ্য ডিক্লাইনেশন। আফটার দ্যাট যদি কোনো একটা ম্যাগনেটকে আমরা প্লেস করি, সেই ম্যাগনেটটা কি হবে, ইনক্লাইন হয়ে যাবে। ম্যাগনেটটা ইনক্লাইন হবে কি, ম্যাগনেটিক ফিল্ডের যা ডিরেকশন, আর্থের ম্যাগনেটিক ফিল্ডের যা ডিরেকশন, অ্যালং দ্যাট ডিরেকশন ম্যাগনেটটা নিজেকে প্লেস করে দেবে। So B is the direction of the magnetic field of the earth at that point. এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাকচুয়াল ডিরেকশন। এবার যে অ্যাঙ্গেলটা করে আছে, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডিপ অর ইনক্লাইনেশন। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটার আমরা দুটো কম্পোনেন্ট ভাবতে পারি, একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট দ্যাট ইজ প্যারালাল টু দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে দুটো কম্পোনেন্ট হবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। হরাইজন্টাল কম্পোনেন্টের নাম দিলাম পিএইচ, আর ভার্টিক্যাল কম্পোনেন্টের নাম দিলাম বিভি। তাহলে হোয়াট ইজ deep, angle of deep or inclination delta? The angle between the horizontal component of Earth's magnetic field and the Earth resultant magnetic field at a place is known as deep or inclination at that place. Different place কিন্তু different হবে, এবং this is 0 at the equator আর 90 ডিগ্রি হয়ে যায় poles। কারণ মনে করো এটা হচ্ছে একটা আর্থ, এখানটা নর্থ পোল, এখানটা সাউথ পোল, এখানে যদি কোনো কম্পাসকে রাখি তাহলে ও কিন্তু এরকম ডিরেকশন, যত এদিকে যাবে ও কিন্তু এরকম ভাবে অ্যাঙ্গেলটা চেঞ্জ হতে থাকবে, এরকম জায়গায় একদম ভার্টিক্যাল টাইপ হয়ে যাবে। তাহলে ওই এই রেসপেক্টেও কিন্তু একদম 90 ডিগ্রি করে ফেলবে অ্যাঙ্গেলটা। এবার একই রকম ভাবে যে সমস্ত জায়গাতে আর্থের উপরে অ্যাঙ্গেল অফ ডিপটা সেম ডিপ, তাদেরকে যদি ম্যাপের মধ্যে আমরা শো করি, কোনো একটা লাইন দিয়ে কানেক্ট করি, জয়েন করি, তবে সেই সমস্ত লাইনগুলোকে বলবো হচ্ছে আইসোক্লিনিক লাইনস। আর যে সমস্ত জায়গাগুলোতে অ্যাঙ্গেল অফ ডিপটা 0 হবে, তাদেরকে যদি আমরা কোনো লাইন বা ডট দিয়ে ডিনোট করি, তো দ্যাট ইজ নোন এজ দ্য অ্যাক্লিনিক লাইন। দে আর দ্য এই অ্যাক্লিনিক লাইনটা কিন্তু ওই ম্যাগনেটিক ইকুয়েটর যেটা হবে সেটাই হবে অ্যাক্লিনিক লাইন, বিকজ 0 angle of deep টা 0 হচ্ছে at the equator, that is why it will be like this. So now we will discuss what are the horizontal component of Earth's magnetic field and vertical component of Earth's magnetic field. এবার দেখো যে কথাটা বলছিলাম, বি দিয়ে আমরা ডিনোট করি অ্যাকচুয়ালি টোটাল ম্যাগনেটিক ফিল্ড, বাট এই টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা এমন ভাবে থাকে, ডিপেন্ডিং অন পজিশনস, ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট হয়, হওয়ার ফলে কি হয়, এটা মনে করো ম্যাগনেটিক যে অ্যাক্সিসটা আছে, হরাইজন্টাল প্লেন আর কি,
তার রেসপেক্টে এরকম ভাবে কোনো একটা অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল অফ টি পে ওই ইনক্লাইন্ডে আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক। So the total intensity of the Earth's magnetic field does not lie in any horizontal plane. Instead, it lies along the direction at an angle of deep of the horizontal. The component of the Earth's magnetic field along the horizontal at an angle delta is called the horizontal component of the Earth's magnetic field. জাস্ট কি করলাম, ভেক্টরের যে কম্পোনেন্ট বের করার ছিল কাজ, এই হলো আমার বি, এটা যদি ডেল্টা হয় তাহলে এটাকে আমি বিএইচ করলাম হরাইজন্টাল, দ্যাট মিন্স ইট উইল বি বি cos ডেল্টা। সিমিলারলি ভার্টিক্যালটা হবে গিয়ে তোমার বি sin ডেল্টা, দেখতে পারবো আমরা। So BH is B cos delta, and similarly vertical component is BB equal to B sin delta. The simple trigonometry from class 9 or 10, এগুলো নিয়ে খুব বেশি সমস্যা নেই। So from these kinds of thing, if we know the horizontal component of the magnetic field, কারণ কি মনে করো আর্থে দাঁড়িয়ে আমাদের ওই ম্যাগনেটিক ফিল্ড বের করাটা একটু টাফ, হরাইজন্টাল কম্পোনেন্টটা সহজে বের করা যেতে পারে বা দুটোই মেজার করা যেতে পারে, নট ইম্পসিবল টু মেজার। আর যদি অ্যাঙ্গেল অফ ডি, সেটা খুব সহজেই আমরা কি বলবো খালি চোখেই আইডেন্টিফাই করতে পারবো, এবং ইউজিং different instruments we can measure the angle of D. So this is the equation that connects the horizontal component, vertical component, and the resultant magnetic field due to the Earth, or also known as the Earth's magnetic field. Another law is there which is known as the tangent law. এটা তোমরা সহজেই বুঝতে পারছো, sin কে cos দিয়ে ডিভাইড করলে tan হয়ে যাবে। That means the ratio of the vertical component and the horizontal component is the tangent of the angle of D. So that is known as the tangent law. Nothing. So these are the two কি বলবো, suppose two magnetic fields are there, the resultant field is B, so it will deflected along that B resultant যেটা সেটাই হলো আমাদের আর্থের ম্যাগনেটিক। এই আর্থের ম্যাগনেটিক ফিল্ডের একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর থিটা ইজ নোন অ্যাজ দা ওই অ্যাঙ্গেল অফ ডি বলতে পারি। তো এখান থেকে আমরা এরকম আনতে পারি যে tan theta will be b2 by b1, and similarly tan delta will be bv by bh. So what is tan delta? Let us write bv bh, এটাকেও ট্যানজেন্ট ল। এটুখানি ছিল হচ্ছে আমাদের আর্থের ম্যাগনেটিজম। এছাড়া বইয়ে দেখবে আর্থের ম্যাগনেটিজম কেন গ্রো করে, কিসের জন্য, কি আছে ভেতরে। বেসিক্যালি কিছুই নয়, চার্জ পার্টিকেল, আয়োনাইজড পার্টিকেল যখন তোমার মুভ করবে তখন ও কি করে, চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তো ইনসাইড দ্য আর্থ ভেরি হট metals are there, so probably they may be in the state of ions, তো ওরা সব সময় মুভমেন্টে আছে। So due to that kind of motions and all those things, the magnetism of the earth grows. তো সেগুলো খুব একটা কঠিন কিছু নয়, আমরা একটু go through the books and you will be able to understand very easy things. These things are very easy. এখানে যেটা আমাদের বোঝার ছিল সেটা হচ্ছে ডিফারেন্ট ডেফিনেশনস গুলো, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল অফ ডি, ডিক্লাইনেশন, দিস কাইন্ডস অফ থিংস। এই ডেফিনেশনস গুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। এখন আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস বা ম্যাগনেটিক সাবস্টেন্স which are not magnet but magnet can do some effect on them, তো সেই সমস্ত ম্যাটেরিয়াল গুলো, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, তিনটা। এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এন্ড ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। এই ধরনের ম্যাটেরিয়ালস গুলোর আমরা একটা কম্পারিজন এবং কি নেচার আছে সেই জিনিসগুলো দেখব। তো তিনটা ক্যাটাগরি, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এন্ড ফেরোম্যাগনেটিক। এবার বাই ডেফিনেশনস ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স আর দোজ সাবস্টেন্সেস হুইচ আর ফিউলি রিপেলড বাই দ্য ম্যাগনেট, অর্থাৎ নট অ্যাট্রাকশন তো করেই না, একটু রিপালশন করে সামান্য, ভেরি ফিউ অ্যামাউন্ট। Paramagnetic substances are those substances which are feebly attracted by the magnet. They are attracted, but they are attracted very
feebly, like aluminium, chromium, alkali, and earth metals, platinum, oxygen, etc. are the example of these things. Ferromagnetic materials are those who are strongly attracted by magnets like iron, cobalt, nickel, gadolinium, dysprosium, like those, you know. Again, একটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেগুলো আমাদের খুব বেশি নলেজ নেই, সেগুলো হচ্ছে একটু মনে রাখবে যে অ্যান্টিমনি, বিসমাথ, কপার, গোল্ড, সিলভার, কোয়ার্টজ, মার্কারি, অ্যালুমিনিয়াম, যাই হোক ডিফারেন্ট এক্সাম্পলস আছে। এই এক্সাম্পলস গুলো একটু মাথায় রাখবে যে এই ম্যাটেরিয়াল গুলো কিন্তু একটু ডিফারেন্ট কাইন্ড অফ বিহেভিয়ার শো করে। নরমালি কি হবে, নরমালি অন্যান্য ম্যাটেরিয়াল গুলো উইল বি অ্যাট্রাক্টেড, আর বাকি যারা আছে বেশিরভাগ আর্ট সমস্ত জিনিসপত্র আমরা দেখি তাদের বেশিরভাগই হচ্ছে কি ডু নট শো এনি নেচার ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিজম। কি হয় না ওদের না অ্যাট্রাকশন না রিপালশন। তো এই কতগুলো ম্যাটেরিয়াল পাওয়া যায়, তাদেরকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ডিস্ট্রিবিউট করে দিলাম। তাদের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফেরোম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যেগুলোকে আমরা সবসময় ইলেকট্রোম্যাগনেট টেকনিক তৈরি করতে ইউজ করে থাকি। মোস্টলি এটাই আমাদের সব থেকে বেশি ইউজড ম্যাটেরিয়াল। আর ডায়াম্যাগনেটিক এই নেচারটা আমাদের কাছে বেশ ইন্টারেস্টিং, বিকজ ম্যাগনেট ওর অ্যাট্রাকশন করারই নেচার আছে, উই নো দ্যাট। সো রিপালশন করছে কিছু কিছু ক্ষেত্রে খুব ফিবলি, which is not noticeable in normal eyes, but যদি আমরা ঠিকঠাক এক্সপেরিমেন্ট করি then we can observe that this is possibility. So this is very interesting thing. এই যে এটা ম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে রাখলে পরে লাইনস অফ ফোর্স গুলো ওটাকে অ্যাভয়েড করে বাইরে দিয়ে যাওয়ার চেষ্টা করে। প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে ওর মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে টেন্ডেন্সি। এমনিতে আর কি মনে করো এগুলো প্যারালাল ছিল, ম্যাগনেটটা দেওয়ার পরে বেশিরভাগের মানে কিছু কিছু টেন্ডেন্সি হচ্ছে ওর ভেতর দিয়ে যাওয়া, তার মানে ওকে ম্যাগনেটে কনভার্ট করতে পারে। আর ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে বেশিরভাগটাই কিন্তু ওর মধ্যে দিয়ে যায়, তার মানে ও ভালো ম্যাগনেট হতে পারে। দিস ইজ এ গুড ম্যাগনেট, গুড ম্যাগনেটিক প্রপার্টি আছে, যদি ম্যাগনেটে কনভার্ট করি ওর মধ্যে ম্যাগনেটিজমটা ভালো মতো থাকবে। বাট দিস ইজ নট এ গুড ম্যাগনেট, বাট ইট উইল শো সাম নেচার অফ ম্যাগনেটিজম, স্টোর করে রাখতে পারবে না। আর এটা not a magnet, never it will become a magnet, rather it will avoid the lines of forces and it will not allow to go magnetic lines of forces through it. এবার হচ্ছে এই ডায়াম্যাগনেটিক গুলো, এটা আবার লিখে দিলাম ডায়া, এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক, হচ্ছে গিয়ে ফেরোম্যাগনেটিক। So when placed in non-uniform magnetic field it moves from stronger to weaker field. আমরা কি জানি সাধারণত কি উইক থেকে স্ট্রংটাই অ্যাট্রাক্ট করবে, যেহেতু অপোজিট টাইপ অফ নেচার শো করে তাই স্ট্রঙ্গার থেকে উইকার ম্যাগনেটিজমের দিকে যায়, কারণ স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ডে ও বেশি রিপালশন ফিল করবে, উইকারে গেলে কম রিপালশন ফিল করবে। ও টেন্ডেন্সি সেজন্য যেহেতু রিপালসিভ নেচার ও কিন্তু উইকার ফিল্ডের দিকে চলে যায়। and para and ferro both will move towards the stronger magnetic field. এবার ডায়াম্যাগনেটিক রড ফ্রিলি সাসপেন্ড করে রাখে ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইট অ্যালাইন্স ইটসেলফ ইন এ ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড, তার মানে রিপালশন চলছে। আর প্যারাম্যাগনেটিক কি করবে, ও ইটসেলফ ইন দ্য প্যারালাল ডিরেকশন টু দ্য ফিল্ড, এটাও কি করবে ডিরেকশন প্যারালাল টু দ্য ফিল্ডেই যাবে, বাট ভেরি কুইকলি যাবে, বিকজ ইট ইজ অ্যাট্রাক্টিভ, এটাও অ্যাট্রাক্টিভ বাট কুইকলি। এরকম আছে পারপেন্ডিকুলার হয়ে গেল, প্যারালাল হয়ে গেল, খুব কুইকলি হলো। এটা হলো ডিফারেন্সেস। এই জিনিসগুলো খুবই সহজ, এগুলো ভালো করে দেখবে। আবার কিছু ডায়াম্যাগনেটিক লিকুইড যদি ওয়াচ গ্লাসের উপর আমরা প্লেস করি এইভাবে ডায়াম্যাগনেটিক, যদি ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয় ক্লোজ থাকলে পরে এরকম হবে, রিপালসিভ নেচারটা এখানে দেখা দূরে থাকলে পরে ম্যাগনেটিক ফিল্ড থেকে পোল থেকে ওরা কিন্তু দূরে সরে যাওয়ার একটা টেন্ডেন্সি এখানে শো করে। আর এদের ক্ষেত্রে অ্যাট্রাক্ট করে এদেরকে নামিয়ে নিবে টেন্ডেন্সি। প্যারা এবং ফেরোড অ্যাট্রাকশন এর ক্ষেত্রে রিপালশন, একই কথা নানা রকম ভাবে নানা রকম এক্সপেরিমেন্টালি এগুলো দেখানো হয়েছে, সেই জিনিসগুলো এখানে ডিসকাস করা হয়েছে, বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে, কোনো ব্যাপার। এবার ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সকে প্লেস করলে পরে ম্যাগনেটিক ফিল্ডে উইকলি ম্যাগনেটাইজড হবে অপোজিট ডিরেকশন, আর বাকিরা ম্যাগনেটাইজড হবে
প্যারা উইকলি হবে আর ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল স্ট্রংলি ম্যাগনেটাইজড হবে and in the direction of the magnet. এবার তাহলে ডাইপোল মোমেন্টের ভ্যালু নেগেটিভ এর ক্ষেত্রে, আর এগুলোর ক্ষেত্রে স্মল পজিটিভ ভ্যালু, এটার ক্ষেত্রে হচ্ছে লার্জ পজিটিভ। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্স আছে, দেখবো একটু পরে। তাহলে ইন্টেন্সিটি অফ দ্য ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটাইজেশন বলতে আমরা এম দিয়ে যেটাকে বলেছিলাম আমাদের ক্যাপিটাল এম, হ্যাঁ, ডাইপোল মোমেন্টকে আমরা স্মল এম দিয়ে বলেছিলাম, ওই ক্যাপিটাল এমটা ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। এম দিয়ে না কাই এম দিয়ে বলেছিলাম, probably we said that m equals to chi into h, না? So chi যে প্রপার্টিটা, that is m by h. H is independent of the material, m is the property of the material. So from those things we get that chi will be negative for diamagnetic material and ওগুলোর ক্ষেত্রে এটা পজিটিভ ভ্যালু। Magnetic permeability mu is always less than unity in case of diamagnetic, আর ওগুলোর ক্ষেত্রে unit more than unit হবে। এই যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এটাকে আমরা কাই দিয়ে ডিনোট করছি, এখানে সিএম দিয়ে বলা আছে, ওকে, এটার কথাই বলা আছে। এবং বইয়ে কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতে পারে, কাই ইকুয়ালস টু নেগেটিভ কোন ম্যাটেরিয়াল, অপশন দিয়ে দিল, তার মধ্যে থেকে আমাদের অবশ্যই এটা ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ অলওয়েজ নেগেটিভ, বাকিদের ক্ষেত্রে পজিটিভ হয়। প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে ভ্যালুটা কম হয়, স্মল, আর ফেরোম্যাগনেটিকের লার্জ ভ্যালু হয়। দেয়ার আর ডিফারেন্স ল, কুরিজ ল গুলো দেখবেন, সেই কুরিজ ল গুলো কিন্তু ওই ডায়াম্যাগনেটিক ওবে করে না, প্যারা এবং ফেরোম্যাগনেটিক এটা কিন্তু করে। So what is Curie's law? Curie's law says states that magnetic susceptibility of a material varies inversely with the absolute temperature. তার মানে টেম্পারেচার যত বাড়তে থাকবে আমার ওটা কিন্তু কমতে থাকবে magnetic susceptibility. That means chi with respect to temperature it will decrease, temperature বাড়বে। তার মানে কি দেখো, এটা হচ্ছে নেগেটিভ, এ এটা সই করবে না, এটার ক্ষেত্রে ভ্যালুটা স্মল, এটার ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে লার্জ, তাই তাহলে লার্জ ভ্যালু একটা ফেরোম্যাগনেটিকের টেম্পারেচার যদি আমি বাড়াতে থাকি, ওর কি হতে থাকবে, কাই এর ভ্যালু কমতে থাকবে, তো একটা স্টেজে গিয়ে কি হবে, স্মল হয়ে যাবে। দ্যাট মিন্স আফটার এ সার্টেন টেম্পারেচার which is known as the Curie point, the ferromagnetic property will be loosened by the ferromagnetic material and behave like a paramagnetic substance. তার মানে কি, তুমি এটা অন্যভাবে বলতে পারো, ওই Curie point is a temperature, যে টেম্পারেচারের আগে একটা ম্যাটেরিয়াল will show the nature of ferromagnetic and ওই টেম্পারেচার রিচ করে যাওয়ার পরে ও হয়ে যাবে প্যারাম্যাগনেটিক ইন নেচার। দ্যাট টেম্পারেচার ইজ নোন অ্যাজ দ্য Curie temperature and the law is Curie's law. তো আমি এটার কিন্তু পিডিএফ পাঠিয়ে দিয়েছি, সেই পিডিএফ গুলো দেখলে পরে তোমাদের আরো সুবিধা হবে। তো here is the equation, টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, কাই ইজ প্রপোর্শনাল, অর সিএম এর জায়গায় তোমরা এটা কিন্তু কাই হিসেবেই পড়বে, সিএম লিখেছি আমি, chi equals to c by t, c is constant which is known as the Curie constant. Curie temperature for iron is 1000 Kelvin, cobalt এর ক্ষেত্রে 1403 Kelvin, nickel এর ক্ষেত্রে 600 Kelvin, এগুলো মনে রাখার কোনো মানে নেই, just you remember that তার মানে 1000 Kelvin এর নিচে iron will show the paramagnetic nature, sorry ferromagnetic nature, and 1000 Kelvin এর উপরে উঠে গেলে ও কিন্তু আর ferromagnetic থাকবে না, তখন ও প্যারাম্যাগনেটিক হয়ে যাবে। এটা কিন্তু এই যে গ্রাফটা, লাস্ট গ্রাফ যেটা, এটা দেখো 1/t এর সাথে নেচার, আর আমি যেটা ড্র করেছি সেটা t এর সাথে, দ্যাট ইজ হোয়াই ইট ওয়াজ লাইক দ্যাট and it is like that, this type of thing. There is another important part which is known as the hysteresis loop or the magnetization curve. Magnetization curve করতে গিয়ে দেখো h টা হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড আর i টা হচ্ছে মনে করো ইনডিউসড ম্যাগনেটাইজিং, মানে h এর উপর ডিপেন্ড করবে i টা কি হবে কি হবে। তো let us draw a graph, যখন আমি h কে ইনক্রিজ করলাম আস্তে আস্তে, কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ম্যাগনেট হলো, ওর মধ্যে ম্যাগনেটিজম স্টোর করলো, তো i এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে,
এবার যখন আমি কমাবো, দেখো যখন এইচটাকে বাড়ানো হলো আই কিন্তু বাড়লো। নাইস। এবার এইচটাকে যখন কমানো হলো, যখন জিরো হয়ে গেল, তখন কিন্তু আই ইজ নট জিরো, সার্টেন ভ্যালু। তার মানে ম্যাগনেটাইজিং ফিল্ড জিরো হয়ে যাওয়ার পরেও ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে কিছুটা ম্যাগনেটিজম প্রপার্টি থেকে যাবে। তো যাই হোক, এটা হলো টোটাল কমপ্লিট প্লটটা, সেটা আমরা বোঝার চেষ্টা করি কি intensity of the magnetization increases with the increase of the magnetizing force, external magnetizing field, which is independent of the material and independent of the medium. সেটা যদি আমরা ইনক্রিজ করি ইনিশিয়ালি থ্রু OA and reaches the saturation at A, আর বাড়ালে পরেও বাড়বে না। অর্থাৎ একটা ম্যাটেরিয়ালের একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে যে ওর বেশি ম্যাগনেটিক ফিল্ড ও স্টোর করে রাখতে পারবে, বিকজ ওর ভেতরে যে টাইনি ম্যাগনেট গুলো আসছে সবগুলো ওয়েল অর্গানাইজড হয়ে গেছে। তারপরে আর কিছু করা সম্ভব নয়। ওদের যে ডাইপোল মোমেন্ট ছিল ইন্ডিভিজুয়াল, সেগুলো এমন ভাবে অর্গানাইজড হয়ে গেছে যে ওভারঅল ডাইপোল মোমেন্ট ম্যাক্সিমাম যা রিচ করা সেটা রিচ করে গেছে। there is no possibility to gain further magnetization on it. Density of magnetism will get a maximum value, that is known as the saturation. এবার যখন আমরা এইচটাকে ডিক্রিজ করলাম, আই ডিক্রিজ করলো, কিন্তু এইচ জিরো হয়ে গেলে ওর কিন্তু জিরো হলো না, does not come to zero. The residual magnetism set up in the material represent OB is called the retentivity. তার মানে ওর মধ্যে রিটেইন করে গেল কিছুটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু থেকে গেল, that is known as the retentivity. তার মানে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করবে, যার মধ্যে ম্যাগনেটিজম স্টোর করে রাখার ক্যাপাসিটি বেশি, তার retentivity will be higher than those material which have less capacity to store magnet. এবার আমরা কি করতে চাই, আমরা ওই ওকে ডিম্যাগনেটাইজ করতে চাই, তাহলে আমাকে এবার অপোজিট ডিরেকশনে ডিম্যাগনেটাইজিং একটা ফিল্ড বা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, which is OC. এই OC কতটা আমাকে দিতে হবে ম্যাগনেটিক ফিল্ড, যা দিলে পরে আমার এই স্টোরড ম্যাগনেটিজমটা ইয়ে হয়ে যাবে, নালিফাইড হয়ে যাবে, that is known as the coercivity. So these terms are important, you have to remember those terms and their definitions: retentivity, coercivity. এবার কি করা হলো, যে আমি যে অপোজিট ডিরেকশনে দিচ্ছিলাম, এবার যদি অপোজিট ডিরেকশনে কি ম্যাগনেটিজম ফিল্ডটা আরো ইনক্রিজ করি, তখন দেখা যাবে ও আবার ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছে অপোজিট ডিরেকশন। আগে যেদিকে ও ম্যাগনেটাইজ হয়েছিল এবার অপোজিট হবে, তার মানে নর্থ পোল সাউথ পোল যেদিকে ছিল এবার উল্টো ডিরেকশন পোল গুলো তৈরি হয়ে যাবে, এক্সচেঞ্জ হয়ে যাবে। তো আবার একই রকম ভাবে আমরা এটা কমপ্লিট করলে পরে এই টোটালটা আমরা পেয়ে যাব গ্রাফ। দিস গ্রাফ অর দিস লুপ ইজ নোন অ্যাজ দ্য হিস্টেরেসিস লুপ। এবার এই যে লুপটার যে এরিয়াটা আছে, দিস টোটাল এরিয়াটা, এই এরিয়াটা যে ভ্যালুটা আসে সেটা একটা এনার্জি আসে, এনার্জিটা, দ্যাট এনার্জি ইজ দা, এই যে ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন প্রসিডিওরে ম্যাটেরিয়ালটার উপরে আমি ওয়ার্ক করলাম, সেই ওয়ার্কটা ওর মধ্যে হিট এনার্জি হিসেবে লস হয়ে যায়। ম্যাগনেট করলাম, ডিম্যাগনেটাইজ করলাম, এরকম প্রসিডিওরের মধ্যে প্রচুর পরিমাণে হিট জেনারেট হতে পারে। প্রচুর ইন দা সেন্স আমাদের নোটিসেবল হিটের ক্ষেত্রে হয়তো নেগলিজিবল, বাট যে অ্যামাউন্ট অফ এনার্জি উই আর ইউজিং তার রেসপেক্টে নোটিসেবল হিট will be produced and these will be dissipated energy, dissipation loss kind of things. The material like iron having the loop is used for making temporary magnets, and that thick loop like steel is used for the permanent magnet. তার মানে পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে মানে টেম্পোরারি ম্যাগনেটের ক্ষেত্রে এগুলো মনে করো দেখতে এরকম, মানে এরিয়াটা কম হবে। ভালো করে আবার ড্র করি, বাড়লো কমার সময় এরকম ন্যারো টাইপের। আর যে সমস্ত ম্যাটেরিয়ালকে আমি পার্মানেন্ট ম্যাগনেট বানাতে চাই তাদের ক্ষেত্রে জিনিসগুলোর এরিয়া অনেক বড় হবে। দিস ইজ দা থিং ইউ শুড চেক, এখানটা দেখানো আছে। আমরা যে সরু যখন আছে, এরিয়া যে কম আছে, যে রিজিয়ন গুলো, ওগুলো হচ্ছে আয়রন লাইক এলিমেন্টস এন্ড উই ইউজ देम অ্যাজ টেম্পোরারি ম্যাগনেটস। আর যেগুলো হচ্ছে স্টিল লাইক ম্যাটেরিয়াল সেগুলো পার্মানেন্ট ম্যাগনেট, তাদের ক্ষেত্রে এই হিস্টেরেসিস লুপটা এরিয়াটা বড় হয়। তো দিস ওয়াজ দ্য এন্ড অফ দ্য ম্যাগনেটিজম। কারো কিছু বলার থাকলে বলো। তো কিছু বলবে?
স্যার টেম্পারেচার চেঞ্জ করলে তাহলে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের প্রপার্টিটা কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, টেম্পারেচার ইনক্রিজ করলে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের প্রপার্টি, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার অলমোস্ট। সোমবার দিন ক্লাস 8টা। আমাকে হ্যাঁ, কি প্রথম দেখি তো, বলো। বললাম আমাকে ক্লাসের শেষে প্রথম স্লাইডটা দেখি তো একটু। প্রথম স্লাইডটাতে আমার ছিল তো, তাই আমি দেখতে পারিনি ঠিকঠাক। আগের দিনের ছিল এটা। এখানে ডিফারেন্ট ডেফিনেশনস হ্যাঁ, গুলো আছে। জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস কি, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, জিওগ্রাফিক্যাল ইকুয়েটর, এগুলো জানো। সিমিলারলি তো জিওগ্রাফিক্যাল নর্থ পোল সাউথ পোল তো আমরা জানি, কিন্তু ম্যাগনেটিক নর্থ পোল সাউথ পোলটা একটু অ্যাঙ্গেল করে থাকে ওটা। তো সেটা রেসপেক্টে যে জিনিসগুলো হয়, ম্যাগনেটিক অ্যাক্সিস, ম্যাগনেটিক মেরিডিয়ান এন্ড দ্য ম্যাগনেটিক, এই তিনটা টার্ম দেয়ার ডেফিনেশনস গুলো মনে রাখো। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ঠিক আছে। হ্যাঁ স্যার। না দিগ্বিজয় কিছু বললে? টাইম শেষ হয়ে যাচ্ছে। না না, বলুন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকলো। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার প্যারাম্যাগনেটিক কি মানে প্যারাম্যাগনেটিজম